যে কোনো জনন দুই প্রকার, একটা হচ্ছে যৌন জনন, একটা অযৌন জনন। অযৌন জনন মানে কি? শুক্রাণু ডিম্বাণুর মিলন ছাড়া ভিন্ন প্রক্রিয়ায় জনন বা ভিন্ন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি হচ্ছে অযৌন জনন। আর যৌন জনন কি? তাহলে যৌন জনন হচ্ছে শুক্রাণু ও ডিম্বাণুর মিলন হবে। তাহলে যৌন জননের শর্ত হচ্ছে শুক্রাণু ও ডিম্বাণুর মিলন। আর অযৌন জননে শুক্রাণু ও ডিম্বাণু ছাড়া ভিন্ন প্রক্রিয়ায় জনন বা বংশবৃদ্ধি হবে। তাহলে দেখো আমরা এখানে অযৌন জননের দুইটা প্রক্রিয়া লিখছি, একটা হচ্ছে মুকুলোদগম আর একটা হচ্ছে বিভাজন। তাহলে হাইড্রার অযৌন জনন দুইটা প্রক্রিয়ায় হয়, একটা হচ্ছে মুকুলোদগম আর একটা বিভাজন। তাহলে হাইড্রার অযৌন জনন কয় প্রক্রিয়ায় হয়? দুই প্রক্রিয়ায়, মুকুলোদগম আর বিভাজন। মুকুলোদগম আর বিভাজন। তাহলে মুকুলোদগম মানে মুকুল সৃষ্টি হওয়া, তাই না? আর বিভাজন মানে কি? ভাগ হয়ে যাওয়া, তাই তো? তাহলে মুকুলোদগম কিভাবে হয়? হাইড্রা গ্রীষ্মকালে প্রচুর পরিমাণ খাবার সে সংগ্রহ করতে পারে, অর্থাৎ প্রচুর খাওয়া দাওয়া করে, ঠিক আছে? আর শীতকালে পরিবেশটা প্রতিকূল থাকে, এই জন্য সে ওই পরিমাণ খাওয়া দাওয়া সংগ্রহ করতে পারে না। তো যেহেতু গ্রীষ্মকালে সে প্রচুর পরিমাণ খায়, এই জন্য গ্রীষ্মকালে তার বংশবৃদ্ধিও বেশি হয়। খায় আর ঘুমায়, অন্য কোনো কাজ নেই, এই জন্য বংশবৃদ্ধি করে। কি নিলয়? তাহলে গ্রীষ্মকালে হাইড্রার মুকুলোদগম হয়। তাহলে এটা একটা এমসিকিউ যে কোন ঋতুতে মুকুলোদগম হয়। তাহলে গ্রীষ্মকালে হাইড্রা খাইলে কি হবে? প্রথমে এটা যদি একটা হাইড্রা হয়, তাহলে হাইড্রার দেহের যে ইন্টারস্টিশিয়াল কোষ আছে, হ্যাঁ, ইন্টারস্টিশিয়াল কোষ, এই ইন্টারস্টিশিয়াল কোষ বিভাজন হয়ে দেহের মধ্যে মুকুল সৃষ্টি করে। তাহলে ইন্টারস্টিশিয়াল কোষ বিভাজন হয়ে মুকুল সৃষ্টি হলো। এরপর এই মুকুল বৃদ্ধি পাবে, বৃদ্ধি হয়ে মুকুলের মধ্যে কোর্শিকা আর পাদচাকতি সৃষ্টি হবে। মানে কোর্শিকা দেহ এগুলোতে ভাগ হবে, কোর্শিকা দেহ পাদচাকতি এগুলোতে ভাগ হবে। তাহলে ভাগ হওয়ার পর এটা কি হবে? আরো বৃদ্ধি হবে, বড় হবে। তাহলে বড় হওয়ার পর কি হবে? আলাদা হয়ে যাবে। তাহলে আলাদা হবে, আলাদা হয়ে সে তখন স্বতন্ত্র শিশু হাইড্রায় পরিণত হবে। আর ও যখন বড় হবে তখন এই যে মায়ের যে সিলেন্টেরন আছে, হ্যাঁ, এটা ধরো মায়ের সিলেন্টেরন, মায়ের সিলেন্টেরনটা ওর দেহে এরকম প্রবেশ করবে। তাহলে মুকুলের পরে এখানে কোর্শিকা পাদচাকতি না লিখে এখানে লেখা হচ্ছে সিলেন্টেরন তৈরি। তারপরের ধাপে লিখো কোর্শিকা দেহ এবং পাদচাকতি তৈরি হয়, তারপর আলাদা হয়, এরপর শিশু হাইড্রায় পরিণত হয়। তাহলে এটা হচ্ছে মুকুলোদগম প্রক্রিয়া। তাহলে হাইড্রার মুকুলোদগম বা হাইড্রার জনন এটা মূলত শুরু হয় কোন কোষ থেকে? ইন্টারস্টিশিয়াল কোষ। তাহলে হাইড্রার দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোষ যদি আমরা বলি, তাহলে সেটা কি কোষ? ইন্টারস্টিশিয়াল কোষ। আচ্ছা, তাহলে এরপরে আসো, মুকুলোদগম গেল, আমাদের হলো বিভাজন। মুকুলোদগম বুঝলা? বিভাজন দুই ভাবে হয়, একটা হচ্ছে অনুপ্রস্থ বিভাজন আর একটা অনুদৈর্ঘ্য বিভাজন। তাহলে অনুপ্রস্থ, তাহলে বিভাজন, অনুপ্রস্থ বিভাজন আর অনুদৈর্ঘ্য বিভাজন। আচ্ছা, বিভাজন প্রক্রিয়াটা মূলত এটা দ্বারা আমরা বলতে পারি যে হাইড্রার কোনো স্বাভাবিক মৃত্যু নেই। কেন? কারণ হাইড্রার দেহ অ্যাক্সিডেন্টালি যদি কোনোভাবে বিভক্ত হয়ে যায়, সেটা অনুদৈর্ঘ্য বরাবর ভাগ হোক, অনুপ্রস্থ বরাবর ভাগ হোক, ওইটা নতুন হাইড্রা তৈরি করে। তাহলে হাইড্রার দেহে, ধরো এটা যদি একটা হাইড্রা হয়,
এটা একটা হাইড্রা। তাহলে হাইড্রার অনুদৈর্ঘ্য বিভাজন মানে হলো এই বরাবর বিভাজন, তাই না? এটা কি অনুদৈর্ঘ্য বিভাজন হলো না? পাদচাকতি তৈরি। আচ্ছা, এই যে আমি যে মাঝখান দিয়ে ভাগ করলাম, এটা কি হলো? অনুদৈর্ঘ্য বিভাজন, তাই না? অনুদৈর্ঘ্য কি এই বরাবর, তাই না? এই বরাবর নাকি? তাহলে এই বরাবর যে বিভাজন, এটা হচ্ছে অনুপ্রস্থ বিভাজন নাকি? তাহলে যেভাবে হাইড্রা ভাগ হোক, এইটা একটা হাইড্রা তৈরি করতেছে, এটাও একটা হাইড্রা তৈরি করতেছে, এটাও একটা হাইড্রা তৈরি করবে, এটাও একটা হাইড্রা তৈরি করবে। তাহলে হাইড্রা তুমি কেটে ফেললেও আসলে আরেকটা হাইড্রা তৈরি হইতেছে। এই জন্য বলা হচ্ছে হাইড্রার দেহের স্বাভাবিক মৃত্যু নেই। এই কথাটা কে বলছে? টেমলে। তাহলে হাইড্রার কোনো স্বাভাবিক মৃত্যু নাই। কেন নাই? কারণ হাইড্রা যে বরাবরই বিভাজিত হোক, নতুন হাইড্রা তৈরি করে। আর এই নতুন হাইড্রা তৈরিতে কোন কোষ সাহায্য করবে? ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষ। তাহলে আমাদের শরীরে এরকম ইন্টারস্টিশিয়াল কোষের দেখা একটা তাহলে সুপ্ত প্রতিভা আছে। সেটা কি? ও যে কোনো কোষে পরিণত হচ্ছে, কখনো জনন কোষে পরিণত হচ্ছে, কখনো দেহ কোষে পরিণত হচ্ছে, তাই না? কখনো কোষিকা পাদচাকতি তৈরি করতেছে, এক এক সময় এক এক কাজ করতেছে। মানে মোটামুটি ইন্টারস্টিশিয়াল কোষকে বলা যায় যে এটা যে কোনো কোষে পরিণত হইতে পারে। আমাদের মানুষেরও একটা সেল আছে, স্টেম সেল। স্টেম সেল, এটা নিয়ে প্রচুর পরিমাণ গবেষণা হচ্ছে। হ্যাঁ, এটা থেকে নতুন মানুষ তৈরি করা যায় কিনা, এটা নিয়ে প্রচুর পরিমাণ গবেষণা হচ্ছে। ঠিক আছে, স্টেম সেল। এই সেলের বৈশিষ্ট্য ইন্টারস্টিশিয়াল কোষের মতো, যে কোনো কোষে রূপান্তর হইতে পারে। আচ্ছা, তাহলে হাইড্রার অযৌন প্রজনন বোঝা গেল। আচ্ছা, তাহলে আমরা চলে আসি যৌন প্রজনন। তাহলে যৌন প্রজননের প্রথম ধাপ হচ্ছে গ্যামিটোজেনেসিস। জেনেসিস মানে কি? জেনেসিস মানে তৈরি হওয়া। কি তৈরি হবে? গ্যামিট। তাহলে গ্যামিট তৈরি হওয়ার প্রক্রিয়াকে কি বলে? গ্যামিটোজেনেসিস। তাহলে গ্লুকোনিওজেনেসিস বা গ্লাইকোজেনেসিস মানে কি? এই যে গ্যামিটোজেনেসিস, গ্লাইকো লিখি, গ্লাইকোজেনেসিস গ্লুকোজ তৈরি হওয়ার প্রক্রিয়া। গ্লুকোনিওজেনেসিস নতুন উৎস থেকে গ্লুকোজ তৈরি হওয়া বা নন কার্বোহাইড্রেট উৎস থেকে গ্লুকোজ তৈরি হওয়া। তৃতীয় চ্যাপ্টারে পড়া ছিল, যাই হোক ভুলে গেছো। তাহলে গ্যামিটোজেনেসিস যদি গ্যামিট তৈরির প্রক্রিয়া হয়, তাহলে স্পারমাটোজেনেসিস কি? গুড। আর ওজেনেসিস, তাহলে এটা হচ্ছে ডিম্বাণু তৈরি হওয়ার প্রক্রিয়া। হ্যাঁ, আর এটা হচ্ছে শুক্রাণু তৈরি হওয়ার প্রক্রিয়া। তাহলে গ্যামিটোজেনেসিস দুই প্রকার। গ্যামিট কয়টা? দুইটাই তো, তাই না? একটা হচ্ছে স্পার্ম, আর একটা হচ্ছে ওটিড। স্পার্মাটিড আর ওটিড, বা স্পার্ম আর ওভাম। হ্যাঁ, বা শুক্রাণু আর ডিম্বাণু। শুক্রাণু আর ডিম্বাণু। তাহলে শুক্রাণু তৈরি হওয়ার প্রক্রিয়া বা স্পার্ম তৈরি হওয়ার প্রক্রিয়া, এটাকে আমরা বলতেছি কি? স্পারমাটোজেনেসিস। আর ওজেনেসিস মানে ওভাম তৈরি হওয়ার প্রক্রিয়া বা ডিম্বাণু তৈরি হওয়ার প্রক্রিয়া। তাহলে এই দুই প্রক্রিয়ায় আমাদের গ্যামিটোজেনেসিস সম্পন্ন হবে, তাহলে আমাদের শুক্রাণু ও ডিম্বাণু তৈরি হবে। তাহলে আমরা আসি প্রথমে স্পারমাটোজেনেসিস। তাহলে স্পারমাটোজেনেসিসে কি হয়? প্রথমে একটা শুক্রাণু মাতৃকোষ থাকে। যে কোনো কোষ বিভাজন হওয়ার জন্য মাতৃকোষ লাগে, তাই না? মাতৃকোষ থেকে কি কোষ তৈরি হয়? আমরা কোষ বিভাজনে পড়ছি, অপত্য কোষ তৈরি হয়। তাহলে শুক্রাণু মাতৃকোষ থেকে শুক্রাণু তৈরি হবে। শুক্রাণু মাতৃকোষ থেকে শুক্রাণু তৈরি হবে। শুক্রাণু যেহেতু একটা জনন কোষ, তাহলে কোন প্রক্রিয়ায় বিভাজন হবে? মায়োসিস প্রক্রিয়ায় বিভাজন হবে। তবে শুক্রাণুর যে বৃদ্ধি, ওর যে পরিণত হওয়া বা পরিপূর্ণ হওয়া, এর জন্য কি লাগবে? মাইটোসিস লাগবে। শুধুমাত্র জনন কোষ যখন তৈরি হবে, অর্থাৎ স্পার্ম যখন তৈরি হবে, তখন মায়োসিস ঘটবে। তাহলে শুক্রাণু মাতৃকোষ থেকে প্রথমে যেটা তৈরি হয় সেটা হচ্ছে স্পারমাটোগোনিয়া। স্পারমাটোগোনিয়া। এর পরের ধাপ হচ্ছে স্পারমাটোসাইট। স্পারমাটোসাইট। তারপরের ধাপ হচ্ছে স্পারমাটিড। দেখো, শুক্রাণু মাতৃকোষ এটা হচ্ছে 2N।
এর ক্রোমোজোম সংখ্যা 2n, স্পার্মাটোগোনিয়াও 2n, স্পার্মাটোসাইটও 2n, স্পার্মাটিড হচ্ছে n। তাহলে মায়োসিস কোথায় ঘটছে? স্পার্মাটোসাইট থেকে স্পার্মাটিড তৈরি হওয়ার সময় মায়োসিস ঘটছে। তাহলে স্পার্মাটোসাইট, আমরা বলছিলাম সাইট মানে কি? পরিণত কোষ, তাই না? সাইট মানে পরিণত কোষ। তাহলে দেখো আগে শুক্রাণু মাতৃকোষ থেকে একটা পরিণত স্পার্মাটোসাইট তৈরি হয়েছে। এই তৈরি হওয়া পর্যন্ত এখানে কি ঘটছে? প্রতিবারই মাইটোসিস ঘটছে। এবং যখন সেটা পরিণত কোষ হয়েছে, এবার স্পার্ম তৈরি হওয়ার পালা, অর্থাৎ জনন কোষ তৈরি হওয়ার পালা, তখন কি ঘটছে? মায়োসিস ঘটছে। তাহলে স্পার্মাটিডটাই মূলত স্পার্ম, হ্যাঁ, বা শুক্রাণু। এই সেম প্রসেস মানুষের ক্ষেত্রেও, হ্যাঁ, হাইড্রা ঠিক যে প্রক্রিয়ায় বিভাজন হলো, এই সেম স্টেপগুলো মানুষের ক্ষেত্রেও পার হওয়া লাগে। সকল প্রাণীর ক্ষেত্রেই সেম, মানে এই ধাপটা সেম আর কি, স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়ার যে ধাপ এটা সেম।